স্টুডেন্টস, আজ আমরা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে পড়ব। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দুটো মূল পর্যায়ে বিভক্ত। একটি ক্যারিওকাইনেসিস, অপরটি হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয় বিভাজন, যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হয়, একটা নিউক্লিয়াস থেকে দুটো কিংবা মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে চারটে। আর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। এই পর্যায়ে আমরা ক্যারিওকাইনেসিস সম্পর্কে আলোচনা করব। এই ক্যারিওকাইনেসিস লাস্ট ক্লাসে তোমরা পেয়েছো যে ক্যারিওকাইনেসিস আবার চারটে দশাতে বিভক্ত। একটি হলো প্রোফেজ, দ্বিতীয়ত মেটাফেজ, নেক্সট অ্যানাফেজ, টেলোফেজ। এই চারটি দশায় বিভক্ত। প্রত্যেকটি দশায় কি পরিবর্তন সম্পন্ন হয় সেগুলো আমরা পৃথক পৃথকভাবে পড়ব। এবার পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে, পরীক্ষায় হয়তো উদ্ভিদ কোষ কিংবা প্রাণী কোষের আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। সেজন্য তোমাদেরকে দুটো দিকে ধারণা পেতে হবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কিভাবে দশা সম্পন্ন হয় সেটা পড়তে হবে। প্রথমেই তাহলে আমরা প্রোফেজ দশা পড়ছি। প্রোফেজ, এই প্রোফেজ দশার উল্লেখযোগ্য কি বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। প্রাণী কোষের ক্ষেত্রে আঁকলাম, তেমনি উদ্ভিদ কোষের ক্ষেত্রেও আমরা আঁকব। দেখো, প্রথমেই
এর কি ঘটে? প্রথমে জল বিয়োজন। জল বিয়োজন, জলটা কোথা থেকে বিয়োজিত হয়? নিউক্লিয়াস থেকে, কোষের নিউক্লিয়াস থেকে জল বাইরে বেরিয়ে চলে আসে, অর্থাৎ সাইটোপ্লাজমে বেরিয়ে চলে আসে। এর ফলে কি হয়? দেখা যায় যে ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে কুণ্ডলীকরণ হয়। অতি কুণ্ডলীকরণের মাধ্যমে তৈরি হয় ক্রোমোজোম। তাহলে পরের পয়েন্টে আমরা লিখব ক্রোমাটিন তন্তুর কুণ্ডলীকরণ। ক্রোমাটিন তন্তুর কুণ্ডলীকরণ। তাহলে ক্রোমাটিন তন্তু কুণ্ডলিত হবে। আমরা পরের ছবিতে এখানে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। টপিকের ক্ষেত্রে দুটো ছবি আঁকলে খুব ভালো হয়। দেখাবো আমরা, এটা যদি নিউক্লিয়াস হয়, এই এখানে নিউক্লিওলাস, আমরা পরে বলছি কিভাবে শুধু এখানে প্রাণী কোষের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়টা আঁকছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা লক্ষ্য করা যাবে। তাহলে ক্রোমাটিন তন্তুর কুণ্ডলীকরণ, এখানে আমরা ক্রোমাটিন তন্তু লক্ষ্য করছি। ক্রোমাটিন তন্তু, এগুলো ক্রোমাটিন তন্তু লক্ষ্য করা গেছে, কিন্তু ক্রোমাটিন তন্তু কুণ্ডলিত হয়ে এখানে ক্রোমোজোমে পরিণত হয়েছে। আমরা ক্রোমোজোম পয়েন্টটি করেছি, এটা ক্রোমোজোম। পরের পয়েন্টে লিখব প্রতিটা ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বা অনুদৈর্ঘ্য ভাবে দুটি সদৃশ অংশে বিভক্ত হয়, যাকে বলা হয় ক্রোমাটিড। তাই আমরা পরের পয়েন্ট দিলাম ক্রোমাটিড গঠন। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ব্যতি রেখে অনুদৈর্ঘ্য ভাবে সদৃশ অংশে বিভক্ত হয়। প্রতিটা অংশকে বলা হয় ক্রোমাটিড। আরো বলা ভালো, একটি ক্রোমোজোম দুটো সদৃশ যে ক্রোমাটিড তৈরি করে তাদের সিস্টার ক্রোমাটিড বলা হয়। দুটো সিস্টার ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। আবার নেক্সট লক্ষ্য করো যে এখানে নিউক্লিয় পর্দা কন্টিনিউয়াস ছিল,
এখানে কিন্তু নিউক্লিয় পর্দা আস্তে আস্তে ছিন্ন হয়েছে, তাই লেখা হয়েছে অবলুপ্ত প্রায়, এটা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হয়। নিউক্লিওলাসও আস্তে আস্তে হালকা হয়ে গেছে, এখানে তুলনায় অবলুপ্ত হয়ে আসছে। তাহলে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি। প্রসঙ্গত যে এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে সম্পূর্ণরূপে প্রায় অবলুপ্তি হয়ে যায়, তো এখান থেকে অবলুপ্তি শুরু হয়ে যায়। নেক্সট পয়েন্টে আমরা আসবো বেম গঠন। বেম গঠন একটু ভালো করে লক্ষ্য করো যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম রয়েছে। এই সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এটা পূর্বেই জানিয়েছি যে বেম গঠনে সহায়তা করে। তো এই সেন্ট্রোজোম দুটো সেন্ট্রিওলে ভাগ হয়ে যায়। এই সেন্ট্রিওলে যখন ভাগ হয় তারপর এগুলো অ্যাস্ট্রাল রশ্মি, সেন্ট্রিওলের চারিদিকে অ্যাস্ট্রাল রশ্মি, এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম গঠিত হয়, যাকে বলা হয় অ্যাস্ট্রাল বেম। আর তাই প্রাণী কোষের মাইটোসিস অ্যাস্ট্রাল মাইটোসিস। ঠিক উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু এদের ক্ষেত্রে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে না, তাই এদের ক্ষেত্রে বেম গঠিত হয় সাইটোপ্লাজমে মাইক্রোটিউবুল নামক এক বিশেষ ধরনের অঙ্গাণু লক্ষ্য করা যায়। এই মাইক্রোটিউবুল থেকে বেম গঠিত হয়। যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম গঠিত হয় না, তাই এদের বেমটা অ্যানাস্ট্রাল বেম নামে পরিচিত। এইখানে তোমরা একটু খেয়াল রাখো, উদ্ভিদ কোষের সঙ্গে প্রাণী কোষের প্রফেজ দশার একটু পার্থক্য বেম গঠনের দিকে। আরেকটা কথা বলে দিই, প্রাণী কোষের ক্ষেত্রে এই যে সেন্ট্রিওল, বেম গঠন হচ্ছে এবং অ্যাস্ট্রাল রশ্মি, এই তিনটে উপাদান নিয়ে গঠিত হয় মাইটোটিক অ্যাপারেটাস বা মাইটোটিক যন্ত্র। তাহলে কি কি দিয়ে হলো? সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি এবং বেম, এই তিনটে উপাদান নিয়ে গঠিত হয় মাইটোটিক অ্যাপারেটাস। এইভাবে প্রফেজ দশা সম্পন্ন হয়ে থাকে। নেক্সট আমরা প্রফেজের পরবর্তী যে দশা, আরেকটা কথা এখানেই বলে নিই যে প্রফেজ দশাটা ক্যারিওকাইনেসিসের প্রথম দশা এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রফেজ দশা। আমরা নেক্সট পর্যায়ে পড়ব মেটাফেজ। মেটাফেজ ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় স্বল্পস্থায়ী দশা। এই দশায় কি হয় যে ক্রোমোজোমগুলোর মধ্যে কুণ্ডলীকরণ, তার মানে এখানে আগে দশার স্থায়িত্ব লিখে নিতে পারো, দশার স্থায়িত্ব। দ্বিতীয়ত ক্রোমোজোমের সুস্পষ্টকরণ। এই দশাতে ক্রোমোজোমের মধ্যে স্পাইরালাইজেশন অতিরিক্ত হয়, ফলে ক্রোমোজোম দৈর্ঘ্যে সবচেয়ে ছোট হয় এবং ক্রোমোজোম প্রস্থে সবচেয়ে বড় হয়। এই দশাতে কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা গণনা করা হয়, ক্রোমোজোমকে স্টাডি করা হয় মেটাফেজ দশাতে। মেটাফেজ দশার পূর্বে প্রোমেটাফেজ বলে একটি দশা বিজ্ঞানীরা বলে থাকেন। এই দশাতে হয় কি, যেমন ক্রোমোজোমের সুস্পষ্টকরণ ঘটনাটা ঘটে, তেমনি বেম তন্তু দ্বারা বেম গঠন সম্পূর্ণ হয়। বেম গঠন সম্পূর্ণ
হয়ে থাকে। এই দশাতে নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের সম্পূর্ণভাবে অবলুপ্তি ঘটে। অবলুপ্তি ঘটে যায়, এটাকে প্রোমেটাফেজ বলা হয় থাকে। এবার এই দশায় ক্রোমোজোম গুলো কোষের সাইটোপ্লাজমে তো অবস্থান করে, তখন নিউক্লিয় পর্দা আর নেই। কোষের নিরক্ষীয় অঞ্চল বা বেমের নিরক্ষীয় অঞ্চলে, যদি আমরা প্রাণী কোষের ক্ষেত্রে ধরে নিই, তো এভাবে বেম গঠিত হয়। নেক্সট আমরা পড়ছি যে মেটাফেজ প্লেট গঠন। মেটাফেজ প্লেট গঠন। মেটাফেজ প্লেট কাকে বলা হয়? ক্রোমোজোমগুলো বেমের যে বিষুব অঞ্চল, এই বিষুব অঞ্চলে এসে অবস্থান করে। এই গঠনটাকেই বলা হবে মেটাফেজ প্লেট। এইটাকে বলা হবে মেটাফেজ প্লেট। কোষের সাইটোপ্লাজমের বিভিন্ন অংশ থেকে ক্রোমোজোমগুলো যে নিরক্ষীয় অঞ্চলে এসে বিন্যস্ত হচ্ছে, এটাকে বলা হয় ক্রোমোজোমাল কনগ্রেশন। এই ক্রোমোজোমাল কনগ্রেশনের মাধ্যমে আস্তে আস্তে এসে এরা বিন্যস্ত হয় এবং মেটাফেজ প্লেট গঠন করে। এবার আরেকটা অংশ জিনিস বলছি যে এই বেমের বিভিন্ন তন্তু, বেম তন্তু, এখানে লক্ষ্য করো কোন কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অংশে বেম তন্তু এক ধরনের তন্তু যুক্ত হয়েছে, একে বলা হয় ক্রোমোজোমীয় তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার। অপরপক্ষে কোন কোন তন্তু একটা মেরু থেকে আরেকটা মেরু পর্যন্ত বিস্তৃত, যাকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু। আবার দেখা যায় কখনো কখনো কিছু কিছু তন্তু অল্প দূরত্ব গিয়েই নষ্ট হয়ে গেছে, এইগুলোকে বলা হয় বিচ্ছিন্ন তন্তু। এটা বিচ্ছিন্ন তন্তু বলা হয়। এভাবে বিভিন্ন প্রকার তন্তু
লক্ষ্য করা যায়, তন্তু লক্ষ্য করা যায় মেটাফেজ প্লেটস। তো আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা প্রাণী কোষের ক্ষেত্রে আমরা বলেছি যে ক্রোমোজোমগুলোর বিন্যাস, ক্রোমোজোমগুলোর বিন্যাস, ক্রোমোজোম বিন্যাস প্রাণী কোষের ক্ষেত্রে ছোট ছোট ক্রোমোজোমগুলো বেমের কেন্দ্রীয় অংশে রয়েছে এবং বড় ক্রোমোজোমগুলো তার পরিধির দিকে অবস্থান করে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট বিন্যাস লক্ষ্য করা যায় না, সেটা এলোমেলো হয়ে থাকে, ছোট বড় বড় ছোট যেভাবেই হোক অবস্থান করে। এভাবে কেন্দ্রীয় অংশে ছোট ক্রোমোজোম বা পরিধির দিকে বড় ক্রোমোজোমগুলো অবস্থান এরকম লক্ষ্য করা যায় না। এ হলো মেটাফেজ দশার গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য।